নমস্কার। আজকে শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ভূতের গল্প। আমি ভূতের গল্প ভালোবাসি। তোমরা ৫ জন মিলিয়া ভূতের গল্প করো, সেখানে ৫ ঘণ্টা বসিয়া থাকিতে পারি। ইহাতে যে কি মজা, একটা শুনিলে আর একটা শুনিতে ইচ্ছে করে। গল্প শেষ হইয়া গেলে একাকী ঘরের বাইরে যাইতে ইচ্ছে হয় না। তোমাদের মধ্যে আমার মতন কেহ আছে কি না জানি না, বোধ হয় আছো। তাই আজ তোমাদের কাছে একটা গল্প বলিব। গল্পটা একখানি ইংরেজি কাগজে পড়িয়াছি। তোমাদের সুবিধার জন্য ইংরেজি নামগুলি বদল করিয়া দিতে ইচ্ছা ছিল, কিন্তু গল্পটি পড়িলেই বুঝিতে পারিবে যে শুধু নাম বদলাইলে চলিবে না। সুতরাং যেটি যেরূপ পড়িয়াছি প্রায় সেই রূপ অনুবাদ করিয়া দেওয়াই ভালো বোধ হইতেছে। স্কটল্যান্ডের ম্যাপটার দিকে একবার চাহিয়া দেখিলে বাঁ ধারে ছোট ছোট দ্বীপ দেখিতে পাইবে। তাহার উপরটির নাম নর্থ ইস্ট, নিচেরটির নাম সাউথ ইস্ট। এর মাঝামাঝি ছোট ছোট আরও কতগুলি দ্বীপ দেখা যায়। এ সেকালের কথা। তখন স্টিম ইঞ্জিনও ছিল না, টেলিগ্রাফও ছিল না। আমার ঠাকুরদাদা তখন এর একটি দ্বীপে স্কুলে মাস্টারি করিতেন। সেখানে লোক বড় বেশি ছিল না। তাদের কাজের মধ্যে ছিল কেবলমাত্র মেষ চড়ানো আর কষ্টে সৃষ্টে কোনো মতে দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা। সেখানকার মাটি বড় খারাপ, তারই একটু একটু সকলে ভাগ করিয়া নেয় আর জমিদারকে খাজনা দেয়। এরা বেশ সাহসী লোক ছিল, আর ওই রকম কষ্টে থাকিয়া এবং সামান্য খাইয়াও বেশ এক প্রকার সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটাইত। এই দ্বীপে অ্যালেন ক্যামেরন নামে একজন লোক ছিলেন। তাহার বাড়ি গাঁ থেকে প্রায় ১ মাইল দূরে। এলেনের সঙ্গে মাস্টারমশাইয়ের বড় ভাব। তার কাছে তিনি কত রকমের মজার গল্প করিতেন। হঠাৎ একদিন ক্যামেরন বড় পীড়িত হইলেন, আর কিছুদিন পরে তার মৃত্যু হইল। তাহার কেউ আপনার লোক ছিল না, সুতরাং তাহার সমস্ত বিষয় বিক্রয় হইয়া গেল। তাহার বাড়িটা কেহ কিনিতে চাহিল না বলিয়া তাহা অমনি খালি পড়িয়া রহিল। এর কয়েক মাস পরে একদিন জ্যোৎস্না রাত্রিরে ডলান্ড ম্যাকলিন বলিয়া একটি রাখাল ওই বাড়ির পাশ দিয়া যাইতেছিল। হঠাৎ জানলার দিকে তাহার দৃষ্টি পড়িল, আর সে ঘরের ভেতরে অ্যালান ক্যামেরনের ছায়া দেখিতে পাইল। দেখিয়াই তো চক্ষুস্থির। সেইখানেই সে হাঁ করিয়া দাঁড়াইয়া রইল। তাহার চুলগুলি খ্যাংড়া কাঠির মতো সোজা হইয়া উঠিল। ভয়ে প্রাণ উড়িয়া গেল, গলা শুকাইয়া গেল। শীঘ্রই তাহার চৈতন্য হইল। ওই রকম ভয়ানক পদার্থের সঙ্গে কাহারই বা জানাশোনা করিবার ইচ্ছা থাকে? সে তো মার দৌড় একেবারে মাস্টারমশাইয়ের বাড়িতে। তাহার কাছে সব কথা সে বলিল। মাস্টারমশাই এসব মানেন না। তিনি তাহাকে প্রথমে ঠাট্টা করিলেন, তারপরে বলিলেন তাহার মাথায় কিঞ্চিৎ গোলযোগ ঘটিয়াছে। আরও অনেক কথা বলিলেন। বলিয়া যথাসাধ্য বুঝাইয়া দিতে চেষ্টা করিলেন যে ওইরূপ কিছুতে বিশ্বাস থাকা নিতান্ত মূর্খামি। ডলান কিছুই বুঝিল না। সে অপেক্ষাকৃত সহজ বুদ্ধিবিশিষ্ট অন্যান্য লোকের কাছে তাহার গল্পটি বলিল। শীঘ্রই ওই দ্বীপের সকলেই এই গল্প জানিতে পারিল। ওই সব বিষয় মীমাংসা করিতে বৃদ্ধরাই ওস্তাদ। তাহারা ভবিষ্যৎ সম্বন্ধে উহাতে এত কুলক্ষণ দেখিতে পাইলেন
ওই দ্বীপের মধ্যে কেবলমাত্র মাস্টারমশায়ের কাছেই খবরের কাগজ আসিত। মাসের মধ্যে একবার করিয়া কাগজ আসিত, আর সেই দিন সকালে মাস্টারমশায়ের বাড়িতে গিয়া নতুন খবর শুনিয়া আসিত। সেই দিন তাহাদের পক্ষে একটা খুব আনন্দের দিন। রান্নাঘরে বড় আগুন করিয়া 10-12 জন তাহার চারিদিকে সন্ধ্যার সময় বসিয়া কাগজের বিজ্ঞাপন হইতে আরম্ভ করিয়া অমুক কর্তৃক অমুক যন্ত্রে মুদ্রিত হইল ইত্যাদি সমস্ত বিষয়ের তদারক ও তর্ক বিতর্ক করিত। শেষের কথাগুলি সকলেরই এক প্রকার মুখস্থ হইয়াছিল, এবং পড়া শেষ হইলে ওই কথাটা প্রায় সকলে একসঙ্গে একবার বলিত। এই সকল সভায় রাখাল, কৃষক, গির্জা, ছোট পাদ্রী প্রভৃতি অনেকেই আসিতেন। গ্রামের মুচি রবিও আসিত। রবি ভয়ানক নাছোড়বান্দা লোক। একটা কথা উঠিলে তাহাকে একবার আচ্ছা করিয়া না ঘাঁটিয়া সহজে ছাড়িবে না। ডোনাল্ড ক্যামেরনের ওই ঘটনার কয়েক সপ্তাহ পরে একদিন সকলে এইরূপ সভা করিয়া বসিয়াছে। মাস্টারমশায় চেঁচাইয়া তর্জমা করিতেছেন। এমন সময় একজন আসিয়া বলিল যে অ্যালান ক্যামেরনের ছায়া আবার দেখা গিয়াছে। এবারে একজন স্ত্রীলোক দেখিয়াছে। ওই রাখাল যে স্থানে যেভাবে উহাকে দেখিয়াছিল সেও ঠিক সেই রকম দেখিয়াছে। এরপর আর পড়া চলেন কি করিয়া। মাস্টারমশাই চটিয়া গেলেন এবং ঠাট্টা করিতে লাগিলেন। রবি তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ করিল। রবি কোনো কথাই ঠিক মানে না। এবারেও মাস্টারমশাইয়ের কথাগুলি মানিতে পারিল না। প্রচণ্ড তর্ক উপস্থিত। ভূতের কথা লইয়া সাধারণভাবে এবং ক্যামেরনের ভূতের বিষয় বিশেষভাবে প্রচার চলিতে লাগিল, আর সকলে বেশ মজা পাইতে লাগিলেন। কিন্তু রবির মেজাজ গরম হইয়া উঠিল। সে বলিল, দেখো মাস্টারের পো, যতই কেন বলো না, আমি একজোড়া নতুন বুট হারাবো। তোমার সাধ্যি নেই, আজ দুপুর রাতে ওখানে গিয়ে দেখে এসো। সকলে করতালি দিয়া উঠিল। মাস্টারমশাই হাসিয়া উড়াইয়া দিতে চাহিলেন, কিন্তু রবি ছাড়িবে কেন? সে সকলের উপর বিচারের ভার দিল। তাহারা এই মত দিল যে মাস্টারমশাই যখন গল্পগুলি মানিতেছেন না, সে স্থলে তাহার উচিত যে নিজের পক্ষে তিনি যা মানেন না তা প্রমাণ করিয়া দেওয়া। মাস্টারমশাই দেখিলেন অস্বীকার করিলে যশের হানি হয়। তিনি বলিলেন, তা বই কি, কিন্তু আমি গিয়া ফিরে এলেও এর চাইতে তোমাদের আর জ্ঞান বাড়বে না। রবি বলিলেন, আচ্ছা দেখা যাউক। মাস্টারমশাই বলিলেন, ভালো, ওখানে গিয়ে আমি কি করিব? রবি বলিল, ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে 3 বার বলবে, অ্যালান ক্যামেরন আছো গো? কোনো জবাব না পাও, ফিরে এসো। আমি আর ভূত মানব না। মাস্টারমশাই হাসিয়া বলিলেন, এটা ঠিক যেন যে অ্যালান সেখানে থাকলে আমার কথার উত্তর দেবেই। আমাদের বড় ভাবছিল। একজন বলিল, তাকে যদি দেখতে পাও তাহলে মুচির কাছে ও যে টাকা পেত সে কথাটা তুলো না। এ কথায় সকলে হাসিয়া উঠিল। রবি একটু অপ্রস্তুত হইল। এইরূপ হাসি তামাশা চলিতে লাগিল। ক্রমে মাস্টারমশাইয়ের যাবার সময় হইয়া আসিল। শেষে মুচি ঘড়ির দিকে চাহিয়া বলিল, 12টা বাজতে 20 মিনিট বাকি। তুমি এখন গেলে ভালো হয়, তাহলেই ঠিক সময় মতো পৌঁছতে পারবে।
বেশ করিয়া কাপড় চোপড় জড়াইয়া মাস্টারমশাই যষ্টিহস্তে সেই বাড়ির দিকে চলিলেন। মাস্টারমশাই যাইবার সময় দুই একজন খোঁচা দিয়া দিল এবং স্থির করিল ফলটা কি হয় দেখাই যাইবে। রাত্রি অন্ধকার, এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল, কিন্তু এক্ষণে কালো কালো মেঘ আসিয়া চাঁদকে ঢাকিয়া ফেলিতেছে। মাস্টারমশাই চলিয়া গেলে সকলে বলা বলি আরম্ভ করিল যে সমস্ত রাস্তাটা সাহস করিয়া যাওয়া তাহার পক্ষে সম্ভব কি না। ছোট পাত্রী বলিল যে তিনি অর্ধেক পথ গিয়াই ফিরিয়া আসিয়া যাহা ইচ্ছা বলিবেন, তখন আর কখনো কিছু বলিবার থাকিবে না। ইহা শুনিয়া মুচির মনে ভয় হইল। জুতা জোড়াটা নেহাত ফাঁকি দিয়া নেয়, এটা তাহার ভালো লাগিল না। তখন একজন প্রস্তাব দিল যে রবি যাইয়া দেখিয়া আসুক। প্রথমে রবি ইহাতে আপত্তি করিল, কিন্তু উহার বক্তৃতার পরে রাজি হইল। সকলে তাহাকে সাবধান করিয়া দিল যেন মাস্টারমশাই তাহাকে দেখিতে না পায়। তারপর সে বাহির হইল। খুব চলিতে পারিত, এই গুণে শীঘ্রই সে মাস্টারকে দেখিতে পাইল। রবি একটু দূরে থাকিতে লাগিল। রাস্তাটা একটা জলা জায়গার মধ্যে দিয়ে গিয়েছে। একটিও গাছপালা নেই যে মাস্টারমশাই ফিরিয়া চাহিলে তাহার আড়ালে থাকিয়া বাঁচিবে। পরে মাস্টারমশাই যখন ওই বাড়িতে পৌঁছলেন, তখন রবি একটু বুদ্ধি খাটাইয়া খানিকটা ঘুরিয়া বাড়ির সম্মুখে আসিয়া সেখানে একটা নিচু বেড়া ছিল, তাহার আড়ালে শুইয়া পড়িল। সে অবস্থায় দূতের কার্য করিতে চাইয়া তাহার অন্তরটা গুড়গুড় করিতে লাগিল। মাস্টারমশাই ছিলেন বলিয়া, নইলে সে এতক্ষণ চেঁচাইয়া ফেলিত। কষ্টে সৃষ্টে কোনো মতে প্রাণটা হাতে করিয়া দেখিতেছে কি হয়। মনে করিয়াছে মাস্টারমশাই যেরূপ ব্যবহার করেন তাহা দেখা হইয়া গেলেই সে বাহির হইবে। গ্রামের গির্জার ঘড়িতে 12টা বাজিল। সে বেড়ার ছিদ্র দিয়া চাহিয়া দেখিল যে মাস্টারমশাই নির্ভয়ে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। মাস্টারমশাই গলা পরিষ্কার করিলেন এবং একটু শুষ্ক স্বরে বলিলেন, অ্যালান ক্যামেরন আছো গো? কোনো উত্তর নেই। দুই এক পা পশ্চাৎ সরিয়া একটু আস্তে আবার বলিলেন, অ্যালান ক্যামেরন আছো গো? কোনো উত্তর নেই। তারপর বাড়িতে আসিবার রাস্তাটির মাথা পর্যন্ত হাঁটিয়া গিয়া থতমত স্বরে অর্ধ চিৎকার অর্ধ আহ্বানের মতন করিয়া তৃতীয়বার বলিলেন, অ্যালান ক্যামেরন আছো? তারপর আর উত্তরের অপেক্ষা নাই। শটান চম্পট! কি সর্বনাশ! কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাইবে, মাস্টার এ কি করিয়া ফেলিলেন। মুচি বেচারির আর আতঙ্কের সীমা নাই। ওই বুঝি ভূত এলান আর থাকিতে পারিল না। এই সময়ে তাহার মনে যে ভয় হইয়াছিল, সেই ভয়ে গোঁ গোঁ শব্দ করিতে করিতে সে মাস্টারের পেছনে ছুটিতে লাগিল। সেই ভয়ানক চিৎকারের শব্দেও মাস্টারমশাইয়ের কানে গেল। মুচি দৌড়াইতেছে আর ডাকিতেছে, দাঁড়াও গো মাস্টারমশাই, দাঁড়াও। মাস্টারমশাই শুনিতে পাইলেন, পশ্চাতে এইরকম ফিরিয়াও তাকাইলেন। আর কি, ওই অ্যালান ক্যামেরন! ভয়ে আরও 10 গুণ দৌড়াতে লাগিলেন। রবি বেচারি দেখিল বড় বিপদ, মাস্টার বুঝি তাহাকে ফেলিয়াই গেল। কি করে, তাহারও প্রাণপণ চেষ্টা।
মাস্টারমশাই দেখিলেন পেছনের লোকটা আসিয়া তাহাকে প্রায় ধরিয়াই ফেলিল। তাহার গায়ের বল চলিয়া যাইতে লাগিল। অবশেষে মাস্টারমশাই যখন দেখিলেন যে আর রক্ষা নেই, তখন তিনি সাহসে ভর করিলেন এবং খুব শক্ত করিয়া লাঠি ধরিয়া কাঁপিতে কাঁপিতে ভূতের দিকে ফিরিলেন এবং আর মুহূর্তকাল বিলম্ব না করিয়া গায়ে যত জোর ছিল তত জোরে ভূতের মস্তকে সপাত করিয়া সাংঘাতিক এক ঘা বসাইয়া দিলেন। তারপর সেটাও যেন কোথায় অন্ধকারে অদৃশ্য হইল। ভূতটা যাওয়াতে এখন একটু সাহস আসিল, কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলো না দেখা গেল ততক্ষণ থামিলেন না। গ্রামে প্রবেশ করিবার পূর্বে সাবধানে ঘাম মুছিয়া ঠান্ডা হইয়া লইলেন। মনটা যখন নির্ভয় হইল তখন ঘরে গেলেন, যেন বিশেষ একটা কিছু হয় নাই। অনেক কথা তাহাকে জিজ্ঞাসা করা হইলে তিনি সবগুলিরই উত্তর বলিলেন। ওই আমি যা বলিয়াছিলাম, ভূত টুত কিছুই তো দেখিতে পেলাম না। এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করিতে লাগিল। মাস্টারকে তাহারা বলিল যে সে স্থানান্তরে গিয়াছে, শীঘ্রই ফিরিয়া আসিবে। আধ ঘণ্টা হইয়া গেল, তবু মুচি আসে না। সকলে মুখ চাওয়াচাই করিতে লাগিল, চিন্তা বাড়িতে লাগিল। ক্রমে একটা বাজিল। তারপর তাহারা আর থাকিতে পারিল না। মুচির অনুপস্থিত কারণ তাহারা মাস্টারমশাইকে বলিয়া ফেলিল। মাস্টারমশাই শুনিয়া চিৎকার করিয়া উঠিলেন। তিনি লাফাইয়া উঠিয়া লণ্ঠন হাতে করিয়া দৌড়াইয়া বাহিরে হইলেন এবং সকলকে পশ্চাতে আসিতে বলিলেন। সকলের বিশ্বাস হইল মাস্টারের বুদ্ধিশুদ্ধি লোপ পাইয়াছে। হইচই কাণ্ড। সকলেই জিজ্ঞাসা করে ব্যাপারটা কি। তাড়াতাড়ি ঘরের বাইরে আসিয়া তাহারা মাস্টারকে দাঁড়াইতে বলিতে লাগিল। তাহাদের শব্দ শুনিয়া কুকুরগুলি ঘেউ ঘেউ করিয়া ডাকিল। কুকুরের গোলমালে গ্রামের লোক জাগিল। সকলেই জিজ্ঞাসা করিতে লাগিল ব্যাপারখানা কি। এই সময় মাস্টারমশাই জলার মধ্যে দিয়ে দৌড়াইতেছে, তার মাথা ঘুরিয়া যাইতেছে। কেবল পুলিশ, ম্যাজিস্ট্রেট, জুরি ইত্যাদি ভয়ানক বিষয় মনে হইতেছে। তাহার লণ্ঠনের আলো দেখিয়া অন্যরা তাহার পশ্চাৎ আসিতেছে। সকলে তাহার কাছে আসিয়া তাহাকে ধরিল এবং ইহার কারণ জিজ্ঞাসা করিতে লাগিল। মাস্টারমশাইয়ের উত্তর দেবার পূর্বেই সেই মাঠের মধ্য হইতে গালি এবং গোঙানি মিশ্রিত শব্দ শোনা যাইতে লাগিল। কিছু দূর গিয়া দেখা গেল একটা লোক জলার ধারে বসিয়া আছে। লণ্ঠনের সাহায্যে নির্ধারিত হইল যে এ আর কেহ নহে, আমাদের সেই মুচি। সেইখানে বেচারা দুই হাতে মাথা চাপিয়া বসিয়া আছে আর তাহাদের মাস্টারের উদ্দেশ্যে গালাগালি দিতেছে। তাহার নিকট হইতে সকলে সমস্ত ঘটনা শুনিল। শেষে অনুসন্ধানে জানা গেল যে ওই বাড়ির জানালার ঠিক সম্মুখে একটা ছোট গাছ আছে। তাহারই ছায়া চাঁদের আলোতে দেওয়ালে পড়িত। আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখিতে ঠিক ক্যামেরনের মুখের মতো। সেই দিন চাঁদের আলো ছিল না বলিয়াই মাস্টারমশাই ছায়া দেখিতে পান নাই। নমস্কার।